গল্প সফরে আপনাদের স্বাগত। আজ গল্প সফরে আপনাদের জন্য কেনেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী দিগুভা মুট্টার গুপ্তঘাতক। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি জ্যোতির্ময়। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। শুরু হচ্ছে দিগুভা মুট্টার গুপ্তঘাতক। আপনি যদি অন্ধ্রপ্রদেশের গুন্টাকাল জংশন স্টেশন থেকে মিটার গেজ রেলে দক্ষিণ পূর্বে যাত্রা করেন, নান্দিয়াল শহর অতিক্রম করে একটু এগোলেই পৌঁছে যাবেন অসাধারণ সুন্দর বিস্তীর্ণ এক পাহাড়ের রাজ্যে। দুপাশে গহীন অরণ্য ও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে একটার পর একটা পাহাড়ি ঝর্ণা। অরণ্য স্টেশন বাসাভাপুরাম ও চিলামে বেশ কিছুটা সময় অপেক্ষা করে ঘড় ঘড় শব্দ তুলে ট্রেনটা একে একে অতিক্রম করবে দুটি অন্ধকার সুড়ঙ্গ, যার একটি ছোট হলেও অন্যটি বেশ বড়। তারপরেই সবুজ একটা উপত্যকায় পৌঁছে যাবেন আপনি। উপত্যকার বুক ভেদ করে ঝকঝকে ছবির মতো পথটা ধরে ট্রেনটা যখন এগোবে, অনেক নিচের বৃক্ষ শীর্ষগুলো আপনাকে স্বাগত জানাবে। আরও কয়েক মাইল এগোবার পর রেল লাইনের ডান পাশে বিশাল এক পাথরের জলের ট্যাঙ্কের দেখা পাবেন। সেটা থেকে সারাক্ষণ উপচে পড়ছে জল। এর পরপরই একটা আউটার রেল সিগন্যাল দিগুভা মুট্টা রেলওয়ে স্টেশনের আগমনী বার্তা ঘোষণা করছে। দিগুভা মুট্টা স্টেশন থেকেই পাহাড় ও অরণ্য বিদায় নিয়েছে। শুরু হয়েছে সমতল চাষের জমি। চিলাম ও দিগুভা মুট্টার মধ্যবর্তী এই বিস্তীর্ণ অরণ্যের ওপর সবসময় বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের একটা বিশেষ দুর্বলতা ছিল। তবে তাঁর এই দুর্বলতা এখানকার অরণ্যে মাংসাশী ও তৃণভোজী প্রাণীর প্রাচুর্যের জন্য নয়, বরং এখানকার সীমাহীন শান্ত পরিবেশ ও নির্জনতার জন্যে। পাশাপাশি ইস্টার্ন ঘাটের অন্তর্গত এই জঙ্গলে বসবাসরত চেঞ্চু আদিবাসীদের বন্ধু ভাবাপন্ন স্বভাব এবং আচরণও তাঁকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। তাছাড়া এখানকার অরণ্যের প্রকৃতি আরও দক্ষিণের অরণ্যগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় এবং হাতি ও বাইসনের বসবাস না থাকায় বাইসন গোত্রের বিশাল দেহী প্রাণী নীল গাইদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। কাজেই একদিন বেড রোল, ক্যাম্প করার উপযোগী অন্যান্য জিনিসপত্র ও তার বিশ্বস্ত রাইফেলটা সাথে নিয়ে অ্যান্ডারসন দিগুভা মুট্টা গ্রামী ট্রেনে চেপে বসলেন। বরাবরের মতোই লম্বা সুড়ঙ্গের ভেতর দিয়ে, তারপর ব্রিজের ওপর দিয়ে যাবার সময় বাচ্চাদের মতো উত্তেজিত হয়ে পড়লেন তিনি। একে একে উপচে পড়া জলের ট্যাঙ্ক ও আউটার সিগন্যালকে পাশ কাটিয়ে ট্রেন দিগুভা মুট্টা পৌঁছাতেই নিজের জিনিসপত্র সাথে নিয়ে স্টেশনে নেমে পড়লেন অ্যান্ডারসন। তারপর রেল লাইনের সমান্তরালে এগিয়ে চলা রাস্তা ধরে যেদিক থেকে ট্রেন এসেছে সেই দিকেই হাঁটতে আরম্ভ করলেন। এখান থেকে ফরেস্ট বাংলোটা আনুমানিক আধ মাইল দূরে। বাংলোটার দক্ষিণ অংশে সেগুন বাগান, পূবে ও উত্তরে ঘন জঙ্গল, পশ্চিমে রেল স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তা। আউটার সিগন্যাল ও জলের ট্যাঙ্কটাও বাংলো থেকে মাত্র আধ ফার্লং দূরে। বাংলোর কেয়ারটেকার ও অ্যান্ডারসনের পুরনো বন্ধু আলিম খান এগিয়ে এসে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালো। 2 কামরার বাংলোর অপেক্ষাকৃত ভালো কামরাটা তাকে দেওয়া হয়েছে দেখে অ্যান্ডারসন খুশি হয়ে উঠলেন। রাস্তা ও রেল স্টেশনের দিকে মুখ করা কামরাটার সাথে বাথরুমে স্নান করার ব্যবস্থাও আছে। এটা এ মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন। চমৎকার স্নান করে কাপড় বদলে তিনি বারান্দার আর্ম চেয়ারটাতে গা এলিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পাইপটা ধরিয়ে মগের পর মগ চা শেষ করতে লাগলেন। একটু পরেই মাটিতে জুতোর খটখট শব্দ তুলে অ্যান্ডারসনের আর্ম চেয়ারটার পাশে এসে দাঁড়ালো আলিম।
এবং তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা বলতে আরম্ভ করল। তার একমাত্র বোনের ফরেস্ট গার্ড স্বামী যক্ষ্মায় আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যায়। 2 সন্তান সহ সে আলিমের কাছে এসে আশ্রয় নিয়েছে। এদিকে আলিম নিজেও 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে 3 সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 সন্তান। 4 জন প্রাপ্তবয়স্ক মানুষ ও 7টা ছেলে মেয়ের খাওয়া পড়ার সমস্ত খরচ তার একারাই চালাতে হচ্ছে। অ্যান্ডারসন কি আলিমের জন্য কিছু করতে পারেন? তারপর সে নিচু গলায় তাকে জানালো 2 সন্তানের মা হবার পরেও তার বোন এখনও রীতিমতো তন্নি তরুণী। সে দেখতে ভালো ও তার ফিগারও যথেষ্ট আকর্ষণীয়। এমনকি তার ব্যবহারও চমৎকার। একজন আকর্ষণীয় ও গ্রহণযোগ্য স্ত্রী হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন সবই তার মধ্যে বিদ্যমান। আলিম যে তার বোনের সম্ভাব্য পাত্র হিসেবে তাঁকেই কল্পনা করতে শুরু করেছে এটা বুঝতে অ্যান্ডারসনের বিন্দুমাত্র কষ্ট হলো না। এই বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্যে তিনি তাকে কথা দিতে বাধ্য হলেন ব্যাঙ্গালোর ফিরে গিয়ে তিনি তার বোনের জন্যে সুপাত্রের খোঁজ করবেন। তারপর তিনি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে জানতে চাইলেন সম্প্রতি এ এলাকায় কি কোনো বাঘ কিংবা চিতাবাঘ দেখা গেছে। আলিম অ্যান্ডারসনকে একটা গোপন তথ্য দিল। দিন 10 আগে কয়েকজন সরকারি কর্মকর্তা জিপে করে সার্চলাইটের সাহায্যে রেস্ট হাউস থেকে প্রায় 100 গজ দূরে বন বিভাগের ফায়ার লাইনে গুলি করে একটা বাঘ শিকার করে। ফায়ার লাইনটা পশ্চিম থেকে পূব দিকে বিস্তৃত। বাংলো থেকে উত্তর পশ্চিম দিকে 1 ফার্লং দূরে একটা রাস্তা থেকে শুরু হয়ে এটি পূব দিকে 2 মাইল দূরের একটা রাস্তার সাথে মিশেছে। একটা চিতাবাঘের কথাও অ্যান্ডারসনকে জানালো আলিম। চিতাবাঘটা ইতিমধ্যে সমস্যার কারণ হয়ে উঠেছে। বাংলোর আশেপাশে প্রতিদিন সকালে এটার পায়ের ছাপ পাওয়া যায়। সপ্তাহ 3 আগে বাংলোর পেছনের বারান্দায় ঘুমিয়ে থাকা আলিমের কুকুরটাকে তুলে নিয়ে গেছে। তারপর সে জানালো তার বোন সাথে করে একটা কুকুরও নিয়ে এসেছে এবং কয়েকদিন আগে যে ঘরে আলিমের বোনের থাকার ব্যবস্থা করা হয়েছে তার দরজার সামনে চিতাবাঘটা ওই কুকুরটাকেও আক্রমণ করে বসে। তবে গ্রামের সাধারণ নেড়ি কুকুরের তুলনায় বেশ বড় এবং সাহসী এই কুকুরটা এমন ভয়ঙ্করভাবে চিতাবাঘটার মুখোমুখি হয় যে ওটা ভয় পেয়ে পালিয়ে যায়। উজ্জ্বল চাঁদের আলোয় আলিম ও তার বোন পুরো ঘটনাটাই দেখতে পায়। তবে ঘটনাটা আলিমকে আশ্বস্ত করতে পারেনি। তার কারণ যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারলে চিতাবাঘটা আবার ফিরে আসবে এবং কুকুরটাকে নিয়ে যাবে। আলিমের দুশ্চিন্তা নিজের ও তার বোনের 7টা ছেলে মেয়েকে নিয়ে, যাদের মধ্যে মাত্র 2টো বাচ্চা কেবল হামাগুড়ি দিতে শিখেছে। চিতাবাঘটা যদি অতিরিক্ত সাহসী কিংবা ক্ষুধার্ত হয়ে ওঠে তবে এটা হয়তো বা কোনো একটা বাচ্চাকে ধরে নিয়ে যেতে পারে। একটু পরেই একটা সাইকেলে চেপে ফরেস্ট রেঞ্জ অফিসারের আগমন ঘটল। তিনি আলিমকে জানাতে এসেছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার দিগুভা মোড়টা অতিক্রম করার পথে আগামী রাতটা এখানেই কাটাবেন। তারপরেই তিনি অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করলেন বাংলোয় থাকার জন্য তার কি কোনো লিখিত অনুমতি আছে। অ্যান্ডারসন যখন জানালেন তার এ ধরনের কোনো অনুমতি নেই তখন রীতিমতো হতভম্ব হয়ে পড়লেন রেঞ্জ অফিসার। অ্যান্ডারসন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি বিনা অনুমতিতে একটা সরকারি বাংলোতে অবস্থান করেছেন। অ্যান্ডারসনকে কঠোর ভাষায় তিরস্কার করে তিনি জানালেন তাকে এখনই বাংলোটা ছেড়ে চলে যেতে হবে। আবার সেই একই সমস্যা। ভারতের বিভিন্ন জঙ্গলের ফরেস্ট বাংলোগুলোতে অসংখ্যবার তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এই কারণেই কর্তৃপক্ষের ঝামেলা এড়িয়ে শান্তিতে ক্যাম্প করার জন্য তিনি ভারতের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জমি কিনে রেখেছেন। এই মুহূর্তে হঠাৎ করেই বাংলো ছাড়তে হলে তাকে বেশ সমস্যায় পড়তে হবে চিন্তা করে অ্যান্ডারসন রেঞ্জ অফিসার সম্পর্কে অযাচিতভাবে নানা রকম প্রশংসাসূচক কথা বললেন।
নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। রেঞ্জ অফিসার বেচারা কিছুক্ষণের মধ্যে পুরোপুরি গড়ে গেলেন। এক পর্যায়ে স্বীকার করলেন, যে সমস্ত সিনিয়র অফিসার ট্যুরে আসেন তারা আসলেই খুব বিরক্তিকর। সত্যিকার অর্থে এসব অফিসাররা নিজেরা কোনো কাজই করেন না, তাকে এবং তাঁর সহকর্মীকেই সমস্ত কাজ করতে হয়। আর আগামীকাল ডিভিশনাল ফরেস্ট অফিসারের দিগুভা মোট্টা আসবার একমাত্র উদ্দেশ্য বার্তা সংগ্রহ। তারপর তিনি তাকে জানালেন, আজ রাতটা অ্যান্ডারসন এখানেই থাকতে পারেন, তবে তাকে কথা দিতে হবে যে কাল দুপুরের মধ্যেই তিনি বাংলো ছেড়ে দেবেন, কারণ ওই বজ্জাত ডিএফও অনুমতি ছাড়া তাকে বাংলোতে থাকতে দেখলে সমস্যা সৃষ্টি করতে পারে। কাল দুপুরের আগেই চলে যাবেন। রেঞ্জ অফিসারকে এই বলে আশ্বস্ত করে অ্যান্ডারসন গ্রামের কোথাও থাকার মতো একটা কামরা পাওয়া যাবে কিনা জানতে চাইলেন, কিন্তু রেঞ্জ অফিসার এমন কোনো জায়গার হদিস দিতে পারলেন না। আলাপচারিতার এক পর্যায়ে এসে অ্যান্ডারসন তাকে জানালেন, বিভিন্ন জায়গায় একই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তিনি ভারতের বহু জঙ্গলে রাত কাটানোর জন্যে ছোট ছোট জায়গা কিনতে আরম্ভ করেছেন এবং এই মুহূর্তে তার এমন 20টার বেশি ক্যাম্প সাইট আছে। এই প্লট কেনার কথা শুনে রেঞ্জ অফিসার উৎফুল্ল হয়ে উঠে জানালেন, তার এক বন্ধু আছে রেভিনিউ ডিপার্টমেন্টে, যার রেল লাইনের পাশে বেশ কিছু জমি আছে। তিনি যদি অনুরোধ করেন তবে নিশ্চিতভাবেই তার বন্ধু রেড্ডি অ্যান্ডারসনকে ক্যাম্প করার জন্য এক টুকরো জমি দেবে এবং এর জন্য সে কোনো পয়সাও নেবে না। 1 ঘন্টার মধ্যে তারা রেঞ্জারের এই বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন। রেড্ডি তাদেরকে তার জমির কাছে নিয়ে আসলো। রেড্ডি অ্যান্ডারসনকে তার সুবিধামতো যতটুকু জায়গা প্রয়োজন বেছে নিতে বলল। অ্যান্ডারসন জমিটার এক প্রান্তে অনাবাদি ছোট্ট এক টুকরো জমি বাছাই করলেন। জমিটার পাশ দিয়েই একটা ঝর্ণা চলে গেছে। ঠিক হলো, রেড্ডি নিজে জিপে করে অ্যান্ডারসনকে কাল 12 মাইল দূরের গিড্ডালুরে নিয়ে যাবে। এখানেই অ্যান্ডারসনের নামে জমিটি রেজিস্ট্রেশন করা হবে। রেড্ডি জমিটার মূল্য বাবদ কিছু নিতে অস্বীকৃত হলেও অ্যান্ডারসন জানালেন এটা কোনোভাবেই বৈধ হবে না, কাজেই তাকে অবশ্যই জমির মূল্য বাবদ কিছু টাকা গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত অনেক তর্কাতর্কির পর রেড্ডি জমিটার মূল্য বাবদ 30 টাকা নিতে রাজি হল। সেদিন সন্ধ্যার ঘটনা। অ্যান্ডারসন আস্তে আস্তে পা ফেলে কয়েকদিন আগে যেখানে বাঘটা শিকার করা হয়েছে সেই ফায়ার লাইনটা থেকে রেস্ট হাউসের দিকে ফিরছেন। ফায়ার লাইনটা এক জায়গায় এসে গভীর একটা নালাতে নেমে গেছে। ঝর্ণা থেকে সরু নালাটার প্রশস্ততা কমে এই শুকনো মৌসুমে গজ খানেকে নেমে এসেছে। অপ্রশস্ত নালার দুপাশে নরম গাদা মাটিতে গভীরভাবে ফুটে আছে মাঝারি আকৃতির একটা চিতাবাঘের পায়ের ছাপ। তার স্বগোত্রীয় অন্যদের মতোই জলের ওপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছুক না হওয়ায় চিতাবাঘটা লাফ দিয়ে নালা অতিক্রম করেছে। অ্যান্ডারসন অনুমান করলেন আলিম যেটার কথা বলেছে এটা সেই প্রাণীটাই। বন বিভাগের বাংলোর দিকে চলে যাওয়া পায়ের ছাপটা সম্ভবত গত রাতে তৈরি, কিন্তু সামনের দিকে ঝুঁকে আরেকটু কাছ থেকে পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করতেই তিনি তার ভুল বুঝতে পারলেন। অ্যান্ডারসনের ধারণা মতো চিতাবাঘটা যদি গত রাতেই নালা অতিক্রম করে থাকে তবে নালার 2 তীরে জলের কিনারায় জন্ম নেওয়া গাঢ় সবুজ রঙের ছত্রাক চিতাবাঘটার পায়ের চাপে এখনো এত গভীরভাবে দেবে আছে কেন? পুরো একটা দিনও কি দেবে যাওয়া ছত্রাকগুলো আগের অবস্থায় ফিরে আসার জন্য যথেষ্ট নয়? এর একটাই সমাধান, চিতাবাঘটা মাত্র এই 1 কি 2 ঘন্টা আগে নালা অতিক্রম করেছে। এখন সন্ধ্যা 6টা বাজে, কাজেই প্রাণীটা নিঃসন্দেহে সূর্যাস্তের আগেই 4টে থেকে 5টার ভেতরে কোনো এক সময় নালাটা অতিক্রম করেছে। রেল লাইন অতিক্রম করে এটা যদি জলের ট্যাঙ্কের দিকে না গিয়ে থাকে
তবে এই মুহূর্তে বাংলোর আশেপাশের জঙ্গলেই আছে। অ্যান্ডারসন আবার বাংলোর দিকে ফিরে চললেন। বাংলোয় ফিরে সেদিন একটু তাড়াতাড়ি ডিনারে বসলেন তিনি, এবং তখনই ঘটনাটা ঘটল। ঘড়ির কাঁটা ঠিক 7:45 নির্দেশ করছে। সময়টা অ্যান্ডারসন পরিষ্কারভাবে স্মরণ করতে পারছেন, কারণ তিনি ঠিক তখনই ঘড়ি দেখেছিলেন। খাওয়া শুরুর সময় ঘড়ি দেখা তার অনেক দিনের পুরনো অভ্যাস। আলিমের বোনের কুকুরটা অ্যান্ডারসনের চেয়ারের ওপরে 2 পা তুলে দিয়ে প্লেটের অবশিষ্টাংশ পাওয়ার আশায় এক দৃষ্টিতে অ্যান্ডারসনের দিকে তাকিয়েছিল। তিনি এক টুকরো শুকনো চাপাটি দিলেন কুকুরটাকে। নির্জনে কোথাও বসে খাবার জন্য কুকুরটা চাপাটিটা মুখে নিয়ে বারান্দার দিকে দৌড়ে গেল, এবং এরপরেই মৃদু একটা গর্জন শুনলেন অ্যান্ডারসন। পর মুহূর্তে কুকুরটার তীক্ষ্ণ কণ্ঠের আর্তনাদ শোনা গেল। অ্যান্ডারসনের রাইফেলটা বেডরুমেই রয়ে গেছে, কিন্তু চিতাবাঘটার হাত থেকে কুকুরটাকে বাঁচাতে হলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। রাইফেল ছাড়াই তিনি বারান্দার দিকে দৌড়ে গেলেন এবং চাঁদের আলোয় ডোরা কাটা কাঠামোটাকে বারান্দা থেকে লাফ দিয়ে পড়তে দেখলেন। ওটার কঠিন চোয়ালের ফাঁকে আটকে থাকা কুকুরটা তখনও মুক্তির জন্য ছটফট করছে। চিতাবাঘটাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তিনি জোরে জোরে চিৎকার করে উঠলেন। তারপর বারান্দায় একটা কাঠের চেয়ার তুলে নিয়ে ওটার দিকে ছুঁড়ে মারলেন। চেয়ারটা উড়ে গিয়ে চিতাবাঘের গায়ের উপরে পড়ল, কিন্তু এই সামান্য আঘাত ওটাকে দমাতে পারল না। কুকুরটাকে মুখে নিয়েই জঙ্গলের ভেতর ঢুকে পড়ল বাঘটা। অ্যান্ডারসন দৌড়ে এসে বেডরুম থেকে রাইফেলটা তুলে নিলেন এবং দ্রুত গুলি ভরে বাঘটা যেদিকে অদৃশ্য হয়েছে সেদিকে দৌড় দিলেন। চাঁদের আলোয় পুরো এলাকাটা আলোকিত হয়ে থাকায় তিনি রাইফেলের সাথে টর্চ লাগালেন না। এতে বেশ কিছুটা সময় নষ্ট হতো। চিতাবাঘটার হাত থেকে কুকুরটাকে বাঁচাতে চাইলে এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। কিন্তু বাংলোর মাঠ পার হয়ে তিনি জঙ্গলে পৌঁছাতেই পরিস্থিতি বদলে গেল। ঘন হয়ে জন্মানো গাছগুলোর পাতা ও ডালপালার ফাঁক গলে চাঁদের আলো নিচে পৌঁছতেই পারছে না। অন্ধকারের একটা চাদর যেন তাকে ঢেকে ফেলেছে। অ্যান্ডারসন বুঝতে পারলেন, এভাবে অন্ধকারে কিছুই না দেখে এগোলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ঝোপঝাড় ও লতা গুল্মে হোঁচট খেয়ে তিনি যে শব্দ করছেন তাতে চিতাবাঘটা ভয় পেয়ে তার শিকার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে পারে। তাছাড়া কুকুরটাকে জীবিত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনাও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাজেই তিনি একটা গাছের গায়ে ঠেস দিয়ে বসে পড়লেন। কেন টর্চটা সঙ্গে আনলেন না এই ভেবে নিজের উপরই তার রাগ হতে লাগলো। এতে হয়তোবা কিছুটা সময় নষ্ট হতো, কিন্তু টর্চটা সঙ্গে থাকলে তিনি অন্তত দেখে এগোতে পারতেন। এদিকে অ্যান্ডারসনকে তাকে অনুসরণ করতে না দেখে চিতাবাঘটা ধরে নিল তিনি বাংলোর দিকে ফিরে গেছেন। নিশ্চিন্ত মনে 10 মিনিটের মধ্যে সে খাওয়া শুরু করল। অ্যান্ডারসন থেকে চিতাবাঘটার দূরত্ব খুব বেশি না হওয়ায় তিনি একটু পরপরই ওটার হালকা গর্জন ও সেই সাথে মাংস ছেঁড়া ও হাড় চেবানোর শব্দ শুনতে পাচ্ছেন। অ্যান্ডারসন ঠিক বুঝে উঠতে পারছেন না এখন তিনি কি করবেন। চুপি সারে চিতাবাঘটার দিকে এগিয়ে যাবেন, নাকি টর্চ আনতে বাংলোতে ফিরে যাবেন। আর এই দ্বিধার কারণেই তিনি শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই অ্যান্ডারসন উঠে দাঁড়ালেন। এবার খুব সাবধানে, যেন শব্দ না হয় এমনভাবে পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে শব্দ লক্ষ্য করে এগোতে লাগলেন। যতক্ষণ চিতাবাঘটার খাওয়ার শব্দ শোনা যাচ্ছে ততক্ষণ তিনি এগোচ্ছেন। আবার শব্দ থেমে গেলে অ্যান্ডারসনও থেমে যাচ্ছেন, কারণ কোনোভাবে তিনি যদি কোনো শব্দ করে বসেন তবে চিতাবাঘের মাংস চেবানো
ও খাওয়ার শব্দের আড়ালে তার ঢাকা পড়ে যাবে, কিন্তু চিতাবাঘটা খাওয়া বন্ধ করা অবস্থায় তার দিক থেকে করা যে কোনো শব্দ ওটার কানে পৌঁছে যাবে। অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে অ্যান্ডারসন যখন প্রাণীটার মাত্র 5 গজের মধ্যে চলে আসলেন, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। সেই সাথে 3 জন নিরীহ মানুষের নিয়তিও নির্ধারিত হয়ে গেল। একটা ভালুক কিংবা শূকর মাটিতে একটা গর্ত খুঁড়েছিল। অন্ধকারে দেখতে না পেয়ে অ্যান্ডারসন গর্তটাতে পা দিয়ে ফেললেন ও হোঁচট খেয়ে সামনে পড়ে গেলেন। সাথে সাথে চিতাবাঘটা তার উপস্থিতি টের পেয়ে গেল এবং এক গর্জন করে উঠে ঘন জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। গর্ত থেকে উঠে পড়ে সামনে এগোতে অ্যান্ডারসন কুকুরের দেহটা আবিষ্কার করলেন। ঘন অন্ধকারে এটাকে একটা হালকা ছোপের মতো দেখাচ্ছে। অ্যান্ডারসন বাংলোয় ফিরে এসে দেখলেন কুকুরের খোঁজে আলিমের পরিবারের লোকজন বাইরে বের হয়ে এসেছে। তারা অ্যান্ডারসনেরও খোঁজ করছে। .405 রাইফেলের ব্যারেলে টর্চটা লাগিয়ে আলিমকে নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ফিরে আসলেন। চিতাবাঘটা কুকুরটার মাত্র 1/4 খেতে পেরেছে। আলিম কুকুরের দেহের অবশিষ্টাংশ নিয়ে বাংলোয় ফিরে চলল। অন্যদিকে অ্যান্ডারসন চিতাবাঘটার খোঁজে বের হলেন। সাথে টর্চ থাকায় তিনি এখন জঙ্গলে সহজেই ঘুরে বেড়াতে পারছেন। পরবর্তী 2 ঘন্টা তন্ন তন্ন করে খুঁজেও চিতাবাঘটার কোনো চিহ্নই খুঁজে পেলেন না। বরং শূকরের পালের ঘোঁত ঘোঁত শব্দ নিশ্চিন্ত করল এটা এলাকা থেকে সরে পড়েছে। রাস্তার অন্য পাশে ও রেল সিগন্যালের পাশের রেল লাইনের চারদিকে বেশ কয়েকটা চিত্রা হরিণ ও একটা নীলগাই শান্তিতে চড়ে বেড়াচ্ছে। সবকিছুই একেবারে শান্ত, কিন্তু হঠাৎ করেই অরণ্যের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল তীব্র হুইসেলের শব্দে। একটা মালগাড়ি আসছে। চিতাবাঘটাকে পাওয়া যাবে না নিশ্চিন্ত হয়ে বাংলোতে ফিরে আসলেন অ্যান্ডারসন। সকালে কুকুরটাকে কবর দেওয়ার সময় মহিলা ও শিশুদের কান্নাকাটি শুনতে পেলেন তিনি। কিছুক্ষণের মধ্যে তিনি তার ক্যাম্প সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পরের দিন রাতের ট্রেনে অ্যান্ডারসন দিগুভা মোড়টা ত্যাগ করলেন। তবে যাবার আগে আলিমকে তার ব্যাঙ্গালোরের ঠিকানা ও 2টি ফেরত খাম ধরিয়ে দিলেন। কোনো সমস্যা দেখা দিলে সে যেন তাকে চিঠি লিখে জানান। চিতাবাঘটাকে না মেরেই চলে যেতে হচ্ছে বলে তার মনে কিছুটা আক্ষেপ থাকলেও ব্যাঙ্গালোর পৌঁছানোর আগেই তিনি পুরো ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেললেন। কিন্তু কাহিনীটি যে এখানেই শেষ হয়ে যায়নি তার প্রমাণ মিলল 4 মাস পর আলিমের চিঠিতে। তাতে বলা হয়েছে লং ব্রিজ এবং জলের ট্যাঙ্ক ও আউটার সিগন্যালের মাঝামাঝি একজন শ্রমিক হিংস্র কোনো প্রাণীর হাতে মারা পড়েছে। কোনো প্রাণীর পায়ের ছাপ পাওয়া না গেলেও শ্রমিকটার অর্ধভুক্ত লাশ দেখে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে খুনটার জন্য দায়ী কে তা নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছে কাজটা বাঘের, আবার কেউ বলছে ভালুকের হাতে মারা গেছে। কেউ কেউ তো প্রেতের কারসাজি বলেও দাবি করল। তবে আলিমের স্থির বিশ্বাস চিতাবাঘটাই লোকটাকে মেরেছে। অ্যান্ডারসনকে দিগুভা মোড়টা এসে চিতাবাঘটা মারার অনুরোধ জানিয়ে চিঠিটা শেষ করা হয়েছে। অ্যান্ডারসন চিঠিটার জবাব দিয়ে আলিমকে জানালেন, যেহেতু হত্যাকাণ্ডটা বেশ কিছুদিন আগে সংঘটিত হয়েছে এবং কে এটা ঘটিয়েছে তা নিশ্চিত নয়, তাই তিনি এই মুহূর্তে এখানে আসা জরুরি মনে করছেন না। তবে নতুন কোনো ঘটনা ঘটলে আলিম যেন অবশ্যই তাকে লিখে জানান। 1 মাস পর আলিমের দ্বিতীয় চিঠি আসলো। চিঠিতে জানানো হয়েছে জলের ট্যাঙ্কের দায়িত্বে থাকা শ্রমিকটার ডিউটি শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যেত। সে এবং অন্য একজন শ্রমিক, যার কাজ হলো ঠিক 6টার সময় রেলের আউটার সিগন্যালে তেলের বাতিটা জ্বালিয়ে দেওয়া, প্রতিদিন সন্ধ্যায় সিগন্যালের নিচে মিলিত হতো।
এবং একসাথে রেল স্টেশনে ফিরত। প্রত্যেক দিন একই সাথে ফেরবার কারণে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও হয়ে গেছে। কিন্তু চিঠিটা পাঠানোর আগের দিনে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে। এদিন দ্বিতীয় শ্রমিকটি বাতি জ্বালিয়ে লোহার সিগন্যালের নিচে এসে তার বন্ধুকে দেখতে পেল না, অথচ প্রত্যেক দিন সে এখানেই তার জন্য অপেক্ষা করে। বন্ধু ঘুমিয়ে পড়েছে মনে করে সে চিৎকার করে তার নাম ধরে ডাকতে আরম্ভ করে। অনেকবার নাম ধরে ডাকার পরেও কোনো জবাব না পেয়ে সে তার বন্ধুকে খুঁজতে শুরু করে এবং জলের ট্যাঙ্কির নিচে তাকে খুঁজে পায়। লাশটার শুধুমাত্র বুকের কাছে কিছু মাংস খাওয়া হয়েছে। সন্ধ্যা 6টা বেজে গেলেও তখনও কিছুটা আলো ছিল, আর এই আলোতে দ্বিতীয় শ্রমিকটি ট্যাঙ্কের উপচে পড়া জলের ভেজা নরম মাটিতে চিতাবাঘের পায়ের ছাপ পরিষ্কার দেখতে পায়। আতঙ্কিত শ্রমিকটা পায়ের জুতো খুলে রেখে দৌড়তে শুরু করে এবং স্টেশনে না পৌঁছানো পর্যন্ত সে থামে না। এখনই চলে আসুন, একটা মানুষ খেকো চিতাবাঘ আমাদের মধ্যে আস্তানা গেড়েছে। জরুরি এই আবেদনের মধ্য দিয়ে আলিম তার চিঠি শেষ করেছে। সেদিন জরুরি কয়েকটা কাজ থাকায় অ্যান্ডারসন ঠিক করলেন আগামীকাল খুব ভোরে নিজের গাড়ি নিয়ে দিগুভা মুট্টায় রওনা হবেন। গাড়ি নেওয়ার দুটি কারণ, তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানো এবং গাড়িতে করে ক্যাম্প করার উপযোগী সরঞ্জামও নেওয়া যাবে। এবার আর তিনি বাংলোতে থাকার ঝুঁকি নিতে রাজি নন। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এসে যাওয়ার জন্য গোছগাছ শেষ করে অ্যান্ডারসন সবে খেতে বসেছেন, এমন সময় তার ঘরের বেলটা বেজে উঠল। তার চাকর থাঙ্গা ভালু একটা টেলিগ্রাম নিয়ে আসলো। টেলিগ্রামটা খুলতেই তিনি একটা ধাক্কা খেলেন। এতে লেখা আছে, চিতাবাঘটা বোনের বাচ্চাকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি আসুন, আলিম। ভোর হবার আগেই অ্যান্ডারসন বেরিয়ে পড়লেন। আপনার যদি কখনো দিগুভা মুট্টা ফরেস্ট রেস্ট হাউসের ভ্রমণের সুযোগ হয়, তবে বাংলোটার দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট সমাধি আপনার চোখে পড়বে। সমাধিটার ওপরে পাথরের ফলকে কেবল একটা শব্দ খোদাই করা, মিসচিফ। ব্রিটিশ শাসন আমলে এক ব্রিটিশ ফরেস্ট অফিসার তার পোষা কুকুর মিসচিফকে নিয়ে দিগুভা মুট্টার ফরেস্ট বাংলোতে আসেন। কিন্তু একদিন হঠাৎ করেই একটা চিতাবাঘ মিসচিফকে আক্রমণ করে বসে এবং কুকুরটাকে মুখে নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়। এদিকে কুকুরটাকে নিয়ে চিতাবাঘটাকে চলে যেতে দেখে সেই ফরেস্ট অফিসার চিতাবাঘটাকে লক্ষ্য করে গুলি করেন। দুর্ভাগ্যজনকভাবে গুলিতে চিতাবাঘটার সাথে সাথে তার প্রিয় কুকুরটারও মৃত্যু হয়। কুকুরটার মৃত্যুতে প্রচণ্ড আঘাত পাওয়া অফিসার এটার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে যেখানে এটা মারা পড়েছে সেখানেই এটাকে কবর দেন এবং কবরের ওপরে পাথরের ফলকে ওটার নাম লিখে দেন। অ্যান্ডারসন গাড়ি থেকে নামতেই তার জন্য অপেক্ষারত আলিম তাকে পুরো ঘটনাটা খুলে বলল। তার বোনের মেয়ে পিয়েরি মিসচিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা জানত এবং কুকুরটার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রত্যেক দিন সকালে সে কবরটার ওপরে কিছু জংলি ফুল রেখে যেত। কিন্তু ঘটনার দিন সকালে কোনো কারণে সে সংগ্রহ করা ফুলগুলো সমাধি পাথরের ওপর রেখে যেতে ভুলে গিয়েছিল। সন্ধ্যার ঠিক পরে তার মনে পড়ল মিসচিফের জন্য রাখা ফুলগুলো সে রেখে আসতে ভুলে গেছে। চারদিকে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। এদিকে ভোরে সংগ্রহ করা ফুলগুলো ইতিমধ্যেই শুকিয়ে যাচ্ছে। পিয়েরি মাকে তার ফুলের কথা জানিয়ে বলল সে এখন ফুলগুলো মিসচিফের সমাধিতে রেখে আসবে। তার মা তাকে এখন বাইরে বের হতে নিষেধ করে বলল, এই অন্ধকারে বাইরে বের হলে মানুষ খেকোটা তাকে আক্রমণ করতে পারে। তাছাড়া ফুলগুলো শুকিয়ে গেছে, সে বরং আগামীকাল সমাধিতে নতুন ফুল রেখে আসতে পারবে। কিন্তু মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত না করে পিয়েরি ফুলগুলো তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সে যে সেখানে পৌঁছতে পেরেছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ পরে সমাধি পাথরের ওপরে ফুলগুলো খুঁজে পাওয়া যায়। কোনো ধরনের গোঙানি, চিৎকার কিংবা গর্জনের শব্দ কারো কানে আসেনি। কিন্তু মেয়েটা ফিরে এলো না। মেয়েটাকে ফিরে আসতে না দেখে আলিমের বোন চিন্তিত হয়ে পড়ল।
বেশ কিছুক্ষণ জোরে জোরে নাম ধরে ডেকেও যখন তার থেকে কোনো জবাব পাওয়া গেল না, তখন আতঙ্কিত হয়ে সে পাশের রুম থেকে আলিম ও তার দুই স্ত্রীকে ডেকে আনল। লণ্ঠনের আলোয় পথ দেখে দেখে চারজনের দলটা ছোট কবরটার সামনে চলে আসলো এবং পাথরের ওপর ফুলগুলো খুঁজে পেল, কিন্তু মেয়েটার কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই সমাধিটা থেকে কিছুটা দূরে তারা মেয়েটির গলায় যে মালাটা পরা ছিল তার পুঁতিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখল। এগুলো যে সুতোর সাথে বাঁধা ছিল সেটাও পাশে পড়ে আছে। আরো কিছুটা এগোতেই তারা মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখতে পেল। এক মুহূর্ত দেরি না করে আলিম তার সাথের 3 মহিলাকে নিয়ে গ্রামে ফিরে আসলো। অল্প কিছুক্ষণের মধ্যেই ছুরি লাঠি সহ বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বেশ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে তারা ঘটনাস্থলে ফিরে আসলো। আশেপাশের জঙ্গলে বেশ কিছুক্ষণ খুঁজেও তারা মেয়েটাকে খুঁজে পেল না। অবশ্য সাথে বন্দুক কিংবা রাইফেল না থাকায় তারা জঙ্গলের ভেতরে ঢোকবার সাহস পায়নি। পরের দিন সকালে তারা আবার মেয়েটার খোঁজে বের হলো। এবার তারা চিতাবাঘের পায়ের ছাপের পাশাপাশি টেনে বাচ্চাটাকে গভীর জঙ্গলে নিয়ে যাবার চিহ্নও খুঁজে পেল। এখানে তারা বাচ্চাটার কিছু ছেঁড়া জামা কাপড়ও পরে থাকতে দেখল, কিন্তু এর পরপরই মানুষ খেকো এবং মেয়েটার সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে গেছে। আলিম অ্যান্ডারসনকে রেস্ট হাউসেই থেকে যেতে অনুরোধ করল, কারণ খোলা আকাশের নিচে তাঁবুতে রাত কাটালে তিনি সহজেই মানুষ খেকোটার আক্রমণের শিকার হতে পারেন। আলিম তার দুঃসাহসী ও ভয়ঙ্কর পরিকল্পনাটা অ্যান্ডারসনের সামনে প্রকাশ করার আগে পর্যন্ত তিনি রেস্ট হাউসে থাকার প্রস্তাবটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে গেলেন। তার পরিকল্পনা অনুযায়ী অ্যান্ডারসন যদি বাংলোর বারান্দায় পিলারের আড়ালে রাইফেল নিয়ে অপেক্ষা করতে রাজি থাকেন, তবে সে টোপ হিসাবে মিসচিফ নাম খোদাই করা পাথর ফলকটার ওপর বসতে চায়। সে চিতাবাঘটার উপস্থিতি টের পাবার সাথে সাথেই অ্যান্ডারসনকে সতর্ক করে দেবে এবং তিনি তখন টর্চ জ্বালিয়ে মানুষ খেকোটার ওপর আলো ফেলে ওটাকে গুলি করে মারবেন। আলিমের পরিকল্পনাটা প্রচণ্ড দুঃসাহসিক হলেও যুক্তির বিচারে একেবারেই অসম্ভব ও হাস্যকর। অনেক দেরি হয়ে যাবে, কারণ মানুষ খেকোটা তার উপর ঝাঁপিয়ে পড়ার আগে পর্যন্ত তার পক্ষে এটার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব। আর এটা যখন তার উপর এসে পড়বে তখন অনেক দেরি হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা তা হলো আলিমের গায়ে গুলি লেগে যাবার ভয়ে অ্যান্ডারসনের পক্ষে তখন মানুষ খেকোটাকে গুলি করাও সম্ভব হবে না। এমনকি কোনোভাবে মানুষ খেকোটার উপস্থিতি টের পেয়ে এটা আক্রমণের আগেই সে যদি অ্যান্ডারসনকে সতর্ক করে দেয় তবেও কোনো লাভ হবে না, কারণ এক্ষেত্রে ওটা সামনেই আসবে না। আলিমের এই যেচে আত্মহত্যা করার প্রস্তাব অ্যান্ডারসন সরাসরি প্রত্যাখ্যান করলেন। তবে তিনি তার পরিকল্পনাটা পুরোপুরি বাতিল করলেন না, বরং নিজেই ভারতীয় পোশাকে সজ্জিত হয়ে টোপ হিসেবে মিসচিফের কবরের উপরে বসবার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় পোশাক পরবার কারণ, তাকে তার নিজস্ব পোশাকে দেখলে প্রচণ্ড চতুর ও বুদ্ধিমান প্রাণীরা সতর্ক হয়ে যাবে। অ্যান্ডারসন আলিমকে তার পরিকল্পনার কথা জানালেন। এবার আলিমের প্রতিবাদ করার পালা, তবে তিনি তার নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। সূর্যাস্তের আগেই আলিমের সবচেয়ে বাজে ও ময়লা পোশাকটা গায়ে চাপিয়ে তিনি পাথরের ওপরে বসে পড়লেন। নিজেকে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে মানুষ খেকোটার কাছে বিশ্বাসযোগ্য করার জন্য মুখে ও হাতে বেশ কিছুটা কয়লা মেখে নিয়েছেন। মাথায়ও পাগড়ির মতো পেঁচিয়েছেন একটা কাপড়। রাইফেল ও এক হাতে লাগানো টর্চটা হাতের ওপর এমনভাবে রেখেছেন যেন সহজে চোখে না পড়ে। বাড়তি সতর্কতা হিসেবে ওপরে কিছু পাতাও ছড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ডারসন রেস্ট হাউসের দিকে পেছন ফিরে এমনভাবে বসেছেন যেন 3 দিকের জঙ্গলেই তিনি দৃষ্টি রাখতে পারেন।
সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জঙ্গল ও জঙ্গলের প্রাণীরা যাদের মুগ্ধ করে, তাদের বিমোহিত হবার এটাই আদর্শ সময়। এ সময় পাখিরা তাদের সমস্ত সুর ঢেলে দিয়ে গান গাওয়া শুরু করেছে। জঙ্গলের পালা বদলের খেলায় রাতের প্রাণীরা এ সময় দিনের প্রাণীদের কাছ থেকে অরণ্যের দায়িত্বভার নিজের হাতে তুলে নেয়। অন্ধকারকে স্বাগত জানিয়ে তাদের যে সম্ভাষণ, তা যেন পুরো জঙ্গলকে মাতাল করে তোলে। সূর্যাস্ত আর তার পরের অরণ্যের এই রূপ সবসময়ই অ্যান্ডারসনকে মুগ্ধ করে, কিন্তু এ মুহূর্তে এদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। তার চোখ, কান ও প্রতিটি স্নায়ু সজাগ হয়ে আছে মানুষ খেকোটার প্রতীক্ষায়। এখনই সময় যখন মানুষ খেকোটা তৎপর হয়ে ওঠে। এ সময়েই সে এখান থেকে পিয়েরিকে তুলে নিয়ে গিয়েছিল এবং একটা ভালো সম্ভাবনা আছে এবারও একটা সহজ শিকারের প্রত্যাশায় সে এখানে ফিরে আসবেই। এ সমস্ত চিন্তাভাবনা অ্যান্ডারসনকে ক্রমেই বিপদের জন্য আরো বেশি সতর্ক করে তুলল। শীঘ্রই ঘন অন্ধকারের পর্দা পুরো বনানীকে ছেয়ে ফেলল। অ্যান্ডারসনের পেছনে রেস্ট হাউসটা ঘন কালো জঙ্গলের পটভূমিতে অস্পষ্ট একটা কালো দাগের মতো দেখাচ্ছে। মৃদু বাতাসে ঈষৎ নড়তে থাকা পাতাগুলোর ফাঁক দিয়ে একটা দুটো তারা উঁকি মারছে। একটু দূরেই আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশবাগান। বাঁশের কঞ্চিগুলো বাতাসের ধাক্কায় একবার মাটিতে নেমে আসছে, তো পরের বার আবার আকাশে উঠছে। ঠিক তখনই অ্যান্ডারসন তার একটু বাম দিকে একটা মৃদু শব্দ শুনলেন। তারপর আবার শব্দটা শোনা গেল। কয়েক ফুট দূরের ঘন ঝোপ জঙ্গলের ভেতর থেকে শব্দ সৃষ্টিকারী প্রাণীটা যেন আস্তে আস্তে এদিকেই এগিয়ে আসছে। তিনি এক দৃষ্টিতে সামনের ঘন ঝোপটার দিকে তাকালেন, কিন্তু গাঢ় অন্ধকারের একটা দেওয়াল ছাড়া কিছুই দেখতে পেলেন না। অ্যান্ডারসন লোডেড রাইফেলটা হাতে নিয়ে আঁকড়ে ধরলেন এবং আস্তে আস্তে খুব সতর্কতার সাথে রাইফেলের বাঁটটা কাঁধে তুলে নিয়ে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চের সুইচটা চিপে দিলেন। উজ্জ্বল একটা আলোক রশ্মি অন্ধকার ভেদ করে খুদে একটা প্রাণীর ওপর পড়ল। একটা কালো কাঁকড়া বিছা। ভারতে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে এ প্রাণীটা প্রচুর পরিমাণে দেখা যায়। আলো পড়তেই কাঁকড়া বিছাটা থেমে গিয়ে হিস হিস শব্দ করতে শুরু করল। পরিষ্কার বোঝা যাচ্ছে সে অ্যান্ডারসনের আচরণে বিরক্ত হয়েছে। টর্চের সুইচ বন্ধ করে অ্যান্ডারসন রাইফেলটা আবার তাঁর পায়ের কাছে মাটিতে নামিয়ে রাখলেন। পুরো ঘটনাটাই অ্যান্ডারসনের জন্য অত্যন্ত হতাশাজনক, কারণ কাঁকড়া বিছাটার দিকে টর্চ জেলে তিনি নিজের অস্তিত্ব প্রকাশ করে দিয়েছেন। মানুষ খেকোটা যদি আশেপাশে কোথাও থেকে থাকে, তবে সেটা নিঃসন্দেহে টর্চের আলো দেখেছে, আর মানুষ খেকোর বিপদ উপলব্ধির স্বাভাবিক প্রবৃত্তির বশে সেটা তার বিপদ টের পেয়ে যাবে এবং হয়তো এই এলাকা ছেড়ে চলে যাবে। টর্চটা নিভিয়ে দেবার একটু পরেই অ্যান্ডারসন ইঞ্জিনের হুইসেলের শব্দ শুনতে পেলেন। এটা সম্ভবত আউটার সিগন্যালের ঠিক আগের বাঁকটা অতিক্রম করছে। তারপরেই ঘর ঘর শব্দ তুলে মালগাড়িটা হঠাৎ থেমে গেল এবং ড্রাইভার আবার হুইসেল দেওয়া শুরু করল। একটানা হুইসেলের শব্দে পুরো বন যেন কাঁপতে শুরু করল। হুইসেল থামতেই অ্যান্ডারসন দুটি কণ্ঠ শুনতে পেলেন। ড্রাইভার ও ফায়ারম্যান নিজেদের মধ্যে কথা বলছে। তারা বেশ জোরে শব্দ করে কথা বলছে এবং তাদের খুব উত্তেজিত বলেই মনে হচ্ছে। কি ঘটতে পারে চিন্তা করছেন অ্যান্ডারসন, এবং একটু পরেই তিনি সমাধানে পৌঁছে গেলেন। আউটার সিগন্যাল মালগাড়িটাকে স্টেশনে ঢোকবার সংকেত দিচ্ছে না, কারণ নান্দিয়ালগামী প্যাসেঞ্জার ট্রেনটা বিপরীত দিক থেকে আসছে।
অর্থাৎ ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে ফেলেছে। সময় অ্যান্ডারসনের ধারণা থেকেও দ্রুত এগোচ্ছে। একটু পরপরই বেশ কিছুটা দূর থেকে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনের শব্দ ভেসে আসলো এবং তারপরেই তিনি স্টেশনে ট্রেনটা থামার শব্দ পেলেন। মালগাড়িটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলতে শুরু করলো। কিছু সময় প্যাসেঞ্জার ট্রেনটা দ্রুত গতিতে নান্দিয়াল অভিমুখে যাত্রা করল। অ্যান্ডারসন আশা করেছিলেন সবকিছু আবার শান্ত হয়ে আসবে, কিন্তু কিছুক্ষণের পরেই তিনি আবার লোকজনের কথাবার্তার শব্দ শুনতে পেলেন। একটু পরেই লণ্ঠন হাতে কয়েকজন লোককে রেস্ট হাউসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখলেন। বিরক্ত হয়ে অ্যান্ডারসন পাথরের ওপর থেকে উঠে পড়লেন। এত কিছুর পর মানুষ খেকোটা কোনো অবস্থাতেই আজ আর এই এলাকার পথ মাড়াবে না। বাংলোর বারান্দায় আসতেই আলিমের দেখা পেলেন। সেও লোকজনের কথা শুনে বেরিয়ে এসেছে। স্টেশন মাস্টার, রেঞ্জার, মালগাড়ি ড্রাইভার, গার্ড ও একজন ফায়ারম্যানকে নিয়ে তৈরি হওয়া ছোট্ট দলটা ইতিমধ্যে বাংলোর সামনে পৌঁছে গেছে। তাদের কাছ থেকে অ্যান্ডারসন জানতে পারলেন মালগাড়িটা বড় সুড়ঙ্গ থেকে বের হয়ে আসতেই হেডলাইটের আলোয় ড্রাইভার এবং অন্যরা রেল লাইনের পাশে লাশের মতো কিছু একটা দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখে। ভালোভাবে জিনিসটা পরীক্ষা করে ট্রেনের ড্রাইভার ধারণা করে আগের কোনো একটা ট্রেন রেল লাইন পার হওয়ার সময় লোকটাকে ধাক্কা দিয়েছে। যেহেতু মালগাড়িটা এ সময় খুব কম গতিতে চলছিল, ড্রাইভার গাড়ি থামিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়। ড্রাইভার ও ফায়ারম্যান ট্রেন থেকে নেমে মৃতদেহটার কাছে চলে আসে এবং আতঙ্কিত হয়ে দেখে লোকটাকে ট্রেনে চাপা দেয়নি, কোনো একটা প্রাণী তাকে মেরে কিছুটা অংশ খেয়ে চলে গিয়েছে। লোকটার কিছু চেবানো হাড়ও তারা আশেপাশে পড়ে থাকতে দেখে। ইতিমধ্যে ট্রেনের গার্ডও নিচে নেমে আসে। লোকটার শুধু কোমরে জড়ানো এক প্রস্থ কাপড় দেখে সে মত প্রকাশ করে লাশটা সম্ভবত চেঞ্চু উপজাতির কোনো লোকের। মানুষ খেকো চিতাবাঘটার কথা আগে থেকে জানা থাকায় ড্রাইভার ও তার সঙ্গীরা বিষয়টি দিগুভা মুট্টার স্টেশনে মাস্টারকে জানানোর সিদ্ধান্ত নেয়। তিনি পরবর্তীতে প্রয়োজন মতো উপযুক্ত কর্তৃপক্ষকে বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারবেন। এদিকে দিগুভা মুট্টার স্টেশন মাস্টার অ্যান্ডারসনের এখানে অবস্থানের কথাটা আগে থেকেই জানতেন। কাজেই তাঁর কানে খবরটা পৌঁছানোর পরে টেলিগ্রাম করার আগেই রেঞ্জার সহ অ্যান্ডারসনকে খবরটা জানাতে ছুটে আসেন। চেঞ্চু উপজাতি লোকটার মৃত্যু প্রমাণ করে অ্যান্ডারসনের অনুমান সত্য। বাঘটি নিঃসন্দেহে তখন এখান থেকে অনেক দূরে ছিল। হয়তোবা এটা আজ রাতে বাংলোর আশেপাশে আসেইনি, কিংবা কাঁকড়া বিছাটা যখন তাকে বোকা বানায় তখনই হয়তো বাঘটা এসেছে। সম্ভবত অ্যান্ডারসনের টর্চের আলো দেখে সে এলাকা ছেড়ে চলে যায় এবং সুড়ঙ্গের কাছে চেঞ্চু উপজাতির লোকটাকে পেয়ে মেরে ফেলে। তবে অ্যান্ডারসন যেখানে বসেছিলেন সেখান থেকে সুড়ঙ্গের দূরত্ব বিবেচনা করলে এটা ঘটার সম্ভাবনা কম। স্টেশন মাস্টার এবং অন্যদের তাঁকে খবরটা দেবার জন্য ধন্যবাদ দিয়ে অ্যান্ডারসন জানালেন তাঁর পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু তিনি করবেন। তারা বিদায় নিতে আলিমকে তাকে ভোর 4টার দিকে ডেকে দিতে বলে তিনি ঘুমোতে গেলেন। আলিম সম্ভবত আর ঘুমায়নি, কারণ সে সময় মতোই তাকে ডেকে দিল। তাড়াতাড়ি চা ও কয়েকটা বিস্কুট মুখে পুরে তারা বেরিয়ে পড়ল এবং অন্ধকারের মধ্যে রেল লাইন ধরে একজনের পেছনে একজন এগোতে লাগলেন। মানুষ খেকো বাঘের এলাকায় এভাবে একজনের পিছনে একজন পথ চলা খুবই বিপজ্জনক, কারণ এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই বাঘ পেছনের লোকটাকে তুলে নিয়ে যায়। এমনকি কোনো কোনো সময় সামনের জন টের পর্যন্ত পায় না পেছনের জন আক্রান্ত হয়েছে। তবে মানুষ খেকোটা চিতাবাঘ হলে এভাবে চলা কিছুটা কম ঝুঁকিপূর্ণ। বাঘের তুলনায় ভীতু এবং চতুর স্বভাবের চিতাবাঘ আক্রমণের আগেই নিশ্চিত হয়ে নেয় শিকার একা এবং কারো থেকে সে সাহায্য পাবে না। একজনের বেশি মানুষ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সে নিজেকে প্রকাশই করবে না। তারা যখন লম্বা ব্রিজটার কাছে পৌঁছলেন তখন দিগন্তে কেবল আলোর রেখা দেখা দিতে শুরু করেছে।
চারদিক আরেকটু ফর্সা হওয়ার জন্য অ্যান্ডারসনদের আরও মিনিট 10 অপেক্ষা করতে হলো, কারণ এই অল্প আলোয় রেল লাইনের স্লিপারের ওপরে পা ফেলে ফেলে ব্রিজ পার হওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। ব্রিজ অতিক্রম করার সময় স্লিপারের ফাঁক দিয়ে নিচের উপত্যকা ও নিচের গাছের সারির ক্ষীণ আভাস পাওয়া যাচ্ছে, যদিও তাঁরা এদের দিকে দৃষ্টি দেবার সাহস করছেন না। অ্যান্ডারসনের মনে হচ্ছে তাঁরা যেন কখনোই ব্রিজটার শেষ মাথায় পৌঁছতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তাঁরা ব্রিজটা পার হতে সক্ষম হলেন। একটু সামনেই মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে সুড়ঙ্গের অন্ধকার প্রবেশ মুখটা। সুড়ঙ্গের প্রবেশদ্বারের ঠিক আগে অ্যান্ডারসনদের বাম দিকে রেল লাইনের পাশে চেঞ্চু উপজাতির লোকটার আধ খাওয়া লাশটা পড়ে আছে। মৃতদেহ পরীক্ষা করেই তিনি বুঝতে পারলেন মালগাড়ি চলে যাবার পর মানুষ খেকোটা আবার এখানে ফিরে এসেছে। রাতের সংবাদদাতারা মৃতদেহের সামান্য অংশই বাঘটা খেয়েছে বলে জানালেও এর অনেক অংশই ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে। এটার মাথা, হাড় ও পা মূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে চারপাশে ছড়িয়ে আছে। মড়ির বেশ কিছু অংশ খাওয়া হয়ে যাবার পরও অ্যান্ডারসন আশা করছেন বাঘটা হয়তোবা আবারও ফিরে আসতে পারে। দূরবর্তী একটা শব্দে তার চিন্তাধারা বাধাগ্রস্ত হল। সুড়ঙ্গ মুখে উদয় হওয়া দানবটা যতই এগিয়ে আসছে শব্দটা ততই বাড়ছে। একসময় একটা বিরতিহীন গর্জনে রূপ নিল। সকালের প্যাসেঞ্জার ট্রেন দিগুভা মোড়টার দিকে যাচ্ছে। ট্রেনটাকে দেখে অ্যান্ডারসনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আলিমকে অনুসরণ করতে বলে তিনি দ্রুত সুড়ঙ্গ থেকে ওপরের দিকে উঠে যাওয়া রেল লাইন ধরে বেশ কিছুটা উঠে আসলেন এবং রেল লাইনের ওপর দাঁড়িয়ে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণের জন্য 2 হাত উপরে তুলে পাগলের মতো নাড়তে লাগলেন। দ্রুত গতিতে এগোতে থাকা ট্রেনটার ড্রাইভার যখন অ্যান্ডারসনকে দেখতে পেল তখন এটা তাঁর বেশ কাছে চলে এসেছে। একই সময় অ্যান্ডারসনও লাফ দিয়ে ট্রেনের চলার পথ থেকে সামান্য সরে দাঁড়ালেন। ড্রাইভারও ব্রেক কষল। অতিরিক্ত গতির কারণে কিছুটা সামনের দিকে ট্রেনটা এগিয়ে গেল। ট্রেনের 2 পাশ থেকে দৌড়ে আসা ড্রাইভার এবং গার্ডকে পুরো বিষয়টা সংক্ষেপে ব্যাখ্যা করে তিনি অনুরোধ করলেন তাঁরা যেন তাঁদের সঙ্গে আলিমকে নিয়ে যায় এবং দিগুভা মোড়টার স্টেশন মাস্টারের মাধ্যমে রেঞ্জারকে জানায় তিনি যেন স্থানীয় পুলিশকে নিয়ে আজ রাতে লং ব্রিজ এবং সুড়ঙ্গের আশেপাশে মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি মানুষ খেকোটার আগমনের প্রতীক্ষা করছেন। অ্যান্ডারসন দ্রুত আলিমকে কিছু নির্দেশ দিলেন। তাঁদের দুজনের জন্য চা, খাবার ও কম্বল নিয়ে সে 2টোর দিকে দিগুভা মোড়টা থেকে আসা প্যাসেঞ্জার ট্রেনে এখানে ফিরে আসবে। ইতিমধ্যে কি ঘটেছে দেখার জন্য বেশ কিছু সংখ্যক যাত্রী ভিড় জমানো শুরু করেছে। যা হোক, তাদের প্রত্যাশা মিটিয়ে মিনিট 15 পরে ড্রাইভার ট্রেনটা ছাড়তে পারল। অবিশ্বাস্য রকম কম সময়ের মধ্যে শকুনের দল মড়িটা আবিষ্কার করে ফেলল। প্রথমে আকাশে ছোট একটা বিন্দু দেখা গেল, তারপর আরও অনেকগুলো। বাতাসে পাখার প্রচণ্ড শব্দ তুলে ঘুরতে ঘুরতে মড়িটা থেকে কিছুটা দূরে মাটিতে নেমে আসলো এগুলো। তারপর তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে আস্তে আস্তে ধীরে ধীরে হেলে দুলে মড়িটার দিকে এগোতে আরম্ভ করল। সুড়ঙ্গের মুখে উপুর হয়ে বসে থাকা অ্যান্ডারসন রেল লাইন থেকে একটার পর একটা পাথর তুলে নিয়ে শকুনগুলোর দিকে ছুঁড়লেন, কারণ এগুলো কিছুক্ষণ থাকলে মড়ির আর কিছুই অবশিষ্ট থাকবে না। শকুনগুলোর দূরত্ব বেশি না হওয়ার জন্য তিনি বেশ কিছু পাথর ওগুলোর গায়ে লাগাতে সক্ষম হলেন। এভাবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হবার পর অ্যান্ডারসন দিগুভা মোড়টা গামী একটা ট্রেনের শব্দ শুনতে পেলেন। একটু পরেই ট্রেনটা দ্রুত গতিতে সুড়ঙ্গ অতিক্রম করে চলে গেল। ট্রেনটার ড্রাইভার সুড়ঙ্গ মুখের একপাশে গুটিসুটি মেরে বসে থাকা অ্যান্ডারসন কিংবা চেঞ্চুর লাশ কোনোটাকেই দেখতে পায়নি, যদিও রেল লাইনের পাশে বসে থাকা শকুনের দল তাঁর নজর এড়ায়নি। বেলা 2টোর একটু পর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটা আসলো। ড্রাইভার আলিমকে নামানোর জন্য ট্রেন থামিয়ে ফায়ারম্যান ও গার্ড সহ নিজেও ট্রেন থেকে নেমে আসলো। মড়িটা দেখতে আগ্রহী কিছু যাত্রীও তাদের সাথে নেমে এসেছে। মড়িটা ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।
অ্যান্ডারসনদের বিদায় জানিয়ে ঘর ঘর শব্দ তুলে ট্রেনটা চলে গেল। একটু পরই একটা মালগাড়ি এটাকে অনুসরণ করল। তারপরেই সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শকুনগুলো ইতিমধ্যে ভোজের আশা ত্যাগ করে তাদের রাতের পরিকল্পনা সাজানোর সুযোগ দিয়ে উড়ে পালিয়ে গেল। এলাকাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্ডারসনের মনে হলো, হয় তারা সুড়ঙ্গমুখেই মানুষ খেকোটার জন্য লুকিয়ে থাকতে পারেন, অথবা গাছে সুড়ঙ্গের প্রবেশপথের ওপরে কোনো স্থানে অবস্থান করতে পারেন। জায়গা দুটোর মধ্যে কোনটা মানুষ খেকোটার জন্য খুঁজে বের করা কঠিন হবে তার বুঝতে অ্যান্ডারসন নিজেকে মানুষ খেকোর জায়গায় কল্পনা করলেন। এই এলাকায় দীর্ঘদিন থাকার ফলে এবং সহজাত সতর্কতা বশে কিছুক্ষণ পর পর সুড়ঙ্গমুখে উদয় হওয়া ট্রেনগুলো ও তাদের বিকট গর্জনের সাথে অ্যান্ডারসন নিঃসন্দেহে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। আর তাই নিজেকে প্রকাশের আগে সে অবশ্যই সুড়ঙ্গ মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। আর এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে পর্যবেক্ষণের ফলে সুড়ঙ্গ মুখে অপেক্ষা করতে থাকা অ্যান্ডারসনদের দেখে ফেলার সম্ভাবনা প্রবল। কাজেই তিনি সিদ্ধান্ত নিলেন তাঁরা সুড়ঙ্গ মুখের যতটা সম্ভব কাছে পাহাড়ের ঢালে মানুষ খেকোটার জন্য অপেক্ষা করবেন। অ্যান্ডারসন আশা করছেন চিতাবাঘটা স্বাভাবিক নিয়ম মেনে ওপরের দিকে শত্রুর উপস্থিতি আশা করবে না। প্রবেশ মুখের ওপরের মাটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠে গেছে। ঘাস, বুনোলতা, পাতা এবং ছোট ছোট গাছপালায় ঠাসা জায়গাটা। চতুর্দিকে ছড়িয়ে আছে ফুটবল থেকে আরম্ভ করে মানুষ সমান উচ্চতার অসংখ্য পাথর। প্রকৃতিগতভাবে পাওয়া সুবিধাটা কাজে লাগিয়ে তারা একটার পর একটা পাথর সাজিয়ে সুড়ঙ্গের প্রবেশদ্বার থেকে কিছুটা উপরে তাঁদের আড়াল করার মতো উঁচু একটা দেওয়াল তুলে ফেললেন। পাথরের এই দেওয়ালের মধ্যে অ্যান্ডারসন ও আলিমের জন্য দুটো ফুটোর ব্যবস্থা করা হলো। ফুটোর ভেতর দিয়ে রেললাইনের পাশে পড়ে থাকা মড়ি এবং আশপাশের কিছুটা জায়গা দেখা যায়। আর একটু বেশি জায়গা দৃষ্টিসীমায় আনার জন্য এবং গুলি করার জন্য অ্যান্ডারসনকে অবশ্যই তাঁদের তৈরি অস্থায়ী দেওয়ালের ওপর দিয়ে তাকাতে হবে, কারণ গর্তের ভেতর দিয়ে গুলি করতে হলে রাইফেলের ব্যারেলের সাথে পাথরের ঘর্ষণে যে শব্দ হবে তা চিতাবাঘটার কানে চলে যাবে, যা ওটার কাছে তাঁদের অবস্থান পরিষ্কার করে দেবে। তাঁদের এই লুকোনোর জায়গাটার একটাই সমস্যা, তাঁদের ঢালের ওপর থেকে নিচের দিকে মাথা দিয়ে শুয়ে থাকতে হবে, অর্থাৎ তাঁদের মাথা নিচের দিকে ও পা ওপরের দিকে থাকবে। বিকেল 4টের দিকে তাঁরা তাঁদের নির্দিষ্ট স্থানে শুয়ে পড়লেন। সূর্য এখনো তাঁদের ওপর অবিরাম তাপ ঢেলে যাচ্ছে। নিচের দিক থেকে উঠে আসা তাপে তাঁরা যে কম্বলটার উপর শুয়ে আছেন সেটাও উত্তপ্ত হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে অ্যান্ডারসন ঢালের ওপর দিকে পা এবং নিচের দিকে মাথা দিয়ে শোয়ার অসুবিধাও টের পেতে শুরু করলেন। শরীরের অন্য অংশের তুলনায় মাথা এবং বুকে অতিরিক্ত রক্ত জমা হতে থাকায় তিনি অস্বস্তি বোধ করছেন। সূর্যাস্তের সময় সমস্যাটা আরো স্পষ্টভাবে ফুটে উঠল। প্রচণ্ড অস্বস্তির কারণে তিনি দেহ মোচড়াতে আরম্ভ করলেন। আলিমের দিকে তাকাতেই দেখলেন তার অবস্থাও খুব একটা ভালো নয়। অ্যান্ডারসন পরিষ্কার বুঝতে পারছেন আর বেশিক্ষণ তারা এভাবে থাকতে পারবেন না। শীঘ্রই তাদের জায়গা বদল করতে হবে। অন্ধকার ঘনিয়ে আসছে, তবে তাঁরা এখনো মৃতদেহটা শনাক্ত করতে পারছেন না। ঠিক সময় তাঁদের পেছনে পাহাড়ের ওপর থেকে একটা কাকর হরিণ ডেকে উঠল। তারপর সে আবার তীক্ষ্ণ কণ্ঠে ডাকতে শুরু করলো। এটা কর্কশ কণ্ঠে ডাকতেই থাকলো, তবে স্থান পরিবর্তন করল না। অর্থাৎ যে প্রাণীটাকে দেখে এটা সতর্ক সংকেত দিয়ে চলেছে সেটা এখনো বেশ কিছুটা দূরে আছে। জোরে ডেকে উঠে একটা ময়ূর তাদের পেছনের একটা গাছ থেকে উড়ে গেল। অ্যান্ডারসন তার চোখের কোণ দিয়ে ওটাকে নিচের উপত্যকায় যেতে দেখলেন। চারদিক হঠাৎ করেই নীরব হয়ে গেল এবং এরপরেই পিছনের পাহাড়ে নিজের নিরাপদ আশ্রয় থেকে একটা বনমোরগ ভয়ার্ত কণ্ঠে ডাকতে শুরু করল। তার পেছনে ঘটে যাওয়া ঘটনাগুলো
অ্যান্ডারসনকে নিশ্চিত সন্তুষ্ট করতে পারল না। নিশ্চিতভাবেই তাদের জন্য বিপজ্জনক কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েই এই প্রাণীগুলো সতর্ক সংকেত দিতে শুরু করেছে। আর বিপজ্জনক প্রাণীটি নিঃসন্দেহে অ্যান্ডারসনদের পেছন থেকেই আসছে। এটা যে কোনো বাঘ কিংবা চিতাবাঘ হতে পারে, তবে এটা মানুষখেকো হওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে চারদিকে পুরোপুরি অন্ধকার নেমে এলো। অ্যান্ডারসন এখন আর মড়িটাকে দেখতে পাচ্ছেন না, তবে মড়িটার পাশে রেল লাইনের পাথরগুলোকে দেখাচ্ছে হালকা একটা ধূসর ফিতার মতো। মড়িটাকে শনাক্ত করার জন্য এক দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে আছেন। ঠিক এ সময় পেছনে একটা পাথর গড়িয়ে পড়ার মৃদু শব্দ শুনতে পেলেন অ্যান্ডারসন। শব্দটা এত ক্ষীণ যে সাধারণ কোনো মানুষের পক্ষে বোঝা রীতিমতো অসম্ভব, কিন্তু দীর্ঘদিন জঙ্গলে ঘোরাফেরার কারণে তার কানে ঠিকই শব্দটা পৌঁছালো। মড়ির দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বেশ কিছুটা কসরত করে মাথাটা বাম দিকে ঘুরিয়ে পেছনে যেদিক থেকে শব্দ হয়েছে সেদিকে তাকানোর চেষ্টা করলেন। আলিমও তাঁর দেখা দেখি পেছন দিকে ফিরে শব্দের উৎসটা শনাক্ত করার চেষ্টা করছে। অ্যান্ডারসনের মনে হলো হয়তোবা মানুষ খেকোটা রেল লাইন অতিক্রম করতে গিয়ে একটা পাথর নড়িয়ে ফেলেছে, হয়তোবা ওটা সুড়ঙ্গের ভেতর দিয়ে এসে মড়ির দিকে যাওয়ার সময় এটার পা লেগে প্রবেশপথের একটা পাথর স্থান পরিবর্তন করেছে। কি সৌভাগ্য তারা সুড়ঙ্গের মুখে বসবার সিদ্ধান্ত নেননি। তিনি যখন এসব ভেবে নিজেকে বাহবা দিচ্ছেন, ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা খেলে গেল। সম্ভবত মানুষ খেকোটা তাঁদের নিচে নেই, হয়তোবা এটা পেছনের পাহাড়ের ওপর থেকে তাঁদের দেখে ফেলেছে। এটা এখন আস্তে আস্তে গুটিসুটি মেরে চূড়ান্ত আক্রমণের জন্য পেছন থেকে তাঁদের দিকে এগিয়ে আসছে। অ্যান্ডারসনকে তাঁর চিন্তাভাবনা মাঝপথে থামিয়ে দিতে হলো, কারণ তাঁদের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। গভীর একটা ঘর ঘর শব্দ ক্রমেই বিরতিহীন গর্জনে রূপ নিল এবং মুহূর্ত পরেই আগুনের স্ফুলিঙ্গ ছুটিয়ে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা ইঞ্জিন সুড়ঙ্গ মুখ থেকে বের হয়ে আসতে লাগলো। যেহেতু ইঞ্জিনটা উল্টো দিক থেকে চলেছে, তাই ড্রাইভার এটার হেডলাইট জ্বালাননি, ফলে তাঁরা এটা আসার কোনো সংকেত পাননি। কালো রঙের ইঞ্জিনটা অন্ধকারের মধ্যে অদৃশ্য হবার সাথে সাথে সবকিছু আবার আগের মতোই চুপচাপ হয়ে গেল। আর চিতাবাঘটা তখনই আক্রমণ করার সিদ্ধান্ত নিল, এবং ওটা আসলে তাদের পেছন থেকে নিচ থেকে নয়। সম্ভবত মানুষ খেকোটা কেবলমাত্র তাদের একজনকে দেখেছে, ফলে তার পক্ষে বোঝা সম্ভব হয়নি এখানে আসলে দুজন মানুষ আছে। সাধারণ চিতাবাঘ যেখানে হুক শব্দের উপস্থিতি জানান দিয়ে কর্কশ কণ্ঠে জোরে কেশে উঠে আক্রমণ করে, সেখানে মানুষ খেকোটা একটা চক্কর দিয়ে ঘুরপথে নিঃশব্দে তাদের দিকে ধেয়ে আসলো। তারা শুধুমাত্র তাদের দিকে এগিয়ে আসা মানুষ খেকোটা নরম প্যাডের সাথে কর্কশ মাটির ঘর্ষণে সৃষ্টি হওয়া চাপা একটা শব্দ শুনলেন। শব্দটা এত মৃদু যে তারা রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। মানুষ খেকোটা তাঁদের উপর ঝাঁপিয়ে পড়তে গেল এবং তখনই আবিষ্কার করল একজনকে নয়, সে দুজন লোককে আক্রমণ করছে। অ্যান্ডারসনদের কাছ থেকে মাত্র 2 গজ দূরে এসে এটা থেমে গেল এবং হতবুদ্ধি হয়ে ক্রুদ্ধ কণ্ঠে গর্জন করতে শুরু করল। এবং ঠিক সে মুহূর্তে তারা বুঝতে পারলেন মানুষ খেকোটা আসলেই পৌঁছে গেছে। তারপরের ঘটনাগুলো বেশ দ্রুত ঘটতে আরম্ভ করল। আলিম লাফিয়ে উঠে চিৎকার করা শুরু করল। এদিকে সহজাত প্রবৃত্তির বশে বিপদ টের পাওয়ার সাথে সাথে এখান থেকে সরে পড়বার জন্য অ্যান্ডারসন পাগলের মতো গড়াতে শুরু করলেন। তবে এই অবস্থাতেই তিনি টর্চের সুইচ টিপে দিলেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সরাসরি মানুষ খেকোটার মুখে গুলি করলেন। ওটা অ্যান্ডারসনের গুলি খেয়ে লাফ দিয়ে সামনে এগোল এবং অ্যান্ডারসন ও আলিমের মাঝখান থেকে উড়ে গিয়ে নিচের রেল লাইনের উপরে পড়ল। সেখানেই ওটা স্থির হয়ে পড়ে থাকল। কিছু সময় পর মধ্যরাতের ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ড্রাইভার
ইঞ্জিনের হেডলাইটের আলোয় একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। দুজন লোক বসে বসে চা খাচ্ছে। তাদের মাঝখানে একটা চিতাবাঘ মরে পড়ে আছে, আর একটু দূরেই একটা মানুষের দেহের অবশিষ্টাংশ ও কিছু হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অ্যান্ডারসন বাজি ধরে বলতে পারেন এই ড্রাইভার চাকরি থেকে অবসরের বহুদিন পর এই দৃশ্যটা স্মরণ করবে। ট্রেনের ড্রাইভার যে একজন চমৎকার মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অ্যান্ডারসন ও আলিমকে তাঁদের শিকার করা চিতাবাঘ সহ দিগুভা মুট্টা পৌঁছে দিলেন। শুনছিলেন দিগুভা মুট্টার গুপ্তঘাতক, রচনা কেনেথ অ্যান্ডারসন। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সঙ্গে পরের গল্পের সফরে। নমস্কার।